মেজবাহার সাথে আকছার বিয়ের কথাবার্তা চলছে। অবিশ্বাস্য ব্যাপার, আকছার বিয়ে আছে মেজবাহারের চাচি ফাতেমা খাতুনের পাশে। মেজবাহারের মামুনি আকছা আম্মুর সাথে কথাবার্তা বলছেন। বাকিরা সবাই আলাপ আলোচনা করছে। আকছা আর চোখে একবার বিপরীত পাশে সোফায় বসা ফোনের মগ্ন ব্যক্তিকে দেখছে। আকছা এখানে মাথায় ঢুকাতেই পারছে না যে মেজবাহানের পরিবার ওকে দেখতে এসেছেন। ওর সবটা ভ্রু বলে মনে হচ্ছে। কি একটা বিভ্রান্ত পরিস্থিতি। নিশ্চিত হওয়ার জন্য আকছা অগোচরে নিজের বাহাতেই কাণ্ঠিত একটা চিমটিতে কাটতে জোরে আউচ শব্দ করে উঠল। না, তার মানে ব্যাপারটা সত্যি ঘটছে। এতক্ষণে আলোচনায় মেজবাহারের আব্বু আকছার মামাকে বললেন, ভাই, আমাদের ছেলে তো সপ্তাহ দুয়েক বাদে ক্যান্টনমেন্টে চলে যাবে, তাই আমরা চাচ্ছিলাম আপনাদের মেয়েটাকে আমাদের ঘরের বউ করে 2-1 দিনের মধ্যেই নিয়ে যেতে। অ্যারেঞ্জমেন্ট তাড়াহুড়াই কেমন হবে আন্দাজ করতে পারছি না, তবে আকছা মাকে নিলে আমরা একেবারেই উঠিয়ে নিয়ে যাব। আকছা একে অপরকে চমক পাচ্ছে। প্রথম মেজবাহানের সাথে বিয়ের কথাবার্তা, এখন আবার একবারে উঠিয়ে নিয়ে যাওয়া। আকছার মাকে ইতস্ত করে দেখে তার পাশ থেকে ঈশা বেগম তার কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বললেন, বুঝতে পারছি আপা, সিদ্ধান্ত নেওয়ার আপনার জন্য একটু কঠিন। অবশ্য হওয়াটাই স্বাভাবিক, একমাত্র মেয়ে তো। তবে আপনি কোনো চিন্তা করবেন না, আকছার বিয়ের পর এই বাড়িতে যাতায়াত করবে সব সময়। মেজবাহান ক্যান্টনমেন্টে চলে যাওয়ার পর আকছা এখানে আপনার কাছে এসে থাকলো, না হয় আপনার একা থাকতে হবে না। মেয়েটাকে আপনাদের দিয়ে দাও আপা। কথা দিচ্ছি ওকে কখনো অসম্মান মন খারাপ করেও থাকতে দেব না, খুব ভালো রাখবো। আমি যতদিন বেঁচে আছি ততদিন ওকে কোনো কষ্ট ক্লেশ করতে হবে না। এরপর সংসার ওর হাতে দিয়ে যাব। আয়েশা বেগম বললেন, আপনারা বসে সবাই গল্প করুন আপা, আমি মেয়েকে নিয়ে ওর সাথে একটু কথা বলে আসি। আকছাকে ইশারায় ডেকে ভেতরে ঘরে নিয়ে গেলেন আয়েশা বেগম। ঘরের দরজা ভেজিয়ে দিয়ে নিচু স্বরে ওকে বললেন, বুঝতে তো পারছো মা, সব কিছুই কত তাড়াহুড়াই হচ্ছে। যদি সময় থাকতো তাহলে আমি তোমাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাবার সময় দিতে পারতাম, কিন্তু এখন হাতে সময় একদমই কম। বিয়ে তো পাকা কথা আজই হতো। এই বিয়েতে তোমার আব্বু এবং আমার সম্মতি শুরু থেকেই আছে। তবে জানতাম না এতটা তাড়াহুড়া বিয়ে হতে হবে। ভেবেছিলাম 1-2 দিন সময় পাবো, কিন্তু তারা আজ একবারেই মেজবাহানকে নিয়ে এসেছেন আংটি পরিয়ে দিয়ে যাবে বলে। তোমার আব্বুর সাথে তো নিশ্চয় তোমার কথা হয়েছে। দেখো, মেজবাহানের মতো ভালো ছেলে কিন্তু আর হাজার খুঁজেও সহজেও পাওয়া যাবে না। কপাল করে অমন ভদ্র শান্তশিষ্ট ছেলেকে স্বামী করে পাওয়া যায়। এখন তোমার কি মতামত বলো? আকছা এখনো অনুভব করতে পারছে না ওর সাথে কি হচ্ছে। মেজবাহান কেন রাজি হলো এই বিয়েতে? মেজবাহান তো রাজি হওয়ার কথা নয়, অথচ তাকে দেখে একটু বোধ হলো না যে সে এই বাড়িতে অমত করছে, এমনকি রাজিও হয়ে আছে। সেটাও ঠিক বোঝা যাচ্ছে না। বোঝার কায়দা নেই। মেজবাহানের সাথে কথা বললে অন্তত বুঝতে পারত, কিন্তু সেটাও এই মুহূর্তে সম্ভব নয়। যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত জানাতে হবে। আকছা পড়েছে দোটানায়। তখনই চোখে বুঝে ও আব্বুর বলা কথাগুলো সম্মান করলো। আকছার আব্বু তার জন্য কোনো খারাপ ছেলে পছন্দ করবে না, এতটুকু বিশ্বাস আকছার আছে। আর মেজবাহা তো এই যুগের হিসেবে শতভাগ ভালো ছেলে। আর অবধি কেউ আর ওর একটা দুর্নাম অবধি করতে পারেনি। মেজবাহানকেও কোনো খারাপ অভ্যাসও আগে পরে কোনোদিনও আকছার চোখে পড়েনি। পুরনো ঘটনা আর কেউ বা মনে রাখে? মেজবাহানও নিশ্চয় মনে রাখেনি। আকছার মনেও যে মেজবাহানের জন্য কিঞ্চিত অনুভূতি আছে, এক কথায় মনে জিজ্ঞাসা করে অস্বীকার করতে পারল না ও। শেষমেশ নানা
দেনা না করে অবশেষে আকসা ওর মাকে বলে, জি আম্মু, আমি এই বিয়েতে রাজি আছি। এক নিঃশ্বাসে চোখ বুজে কথাটা বলে ফেলল আকসা। আয়শা বেগম তা শুনে শুকর আলহামদুলিল্লাহ বলে বাইরে ছুটলেন। মেজবাহানের জন্য জরুরি তবলে স্বর্ণের দোকানে আংটি আনতে পাঠিয়ে ছিল ভাইয়াকে। তাকে কল করে দ্রুত আসতে বললেন আর কলিকে পুনরায় ঘরে পাঠিয়ে আকসাকে আরেকবার পরিপাটি করে দিয়ে বলে গেলেন, আকসা ছোট মামা খুব তাড়াহুড়াই করে ফিরেছেন। আজই আংটি বদল হবে এই বিষয়টা আগে থেকে কেউ জানতো না, এমনকি পরিপূর্ণ সিদ্ধান্ত পৌঁছানো হয়নি এর আগে। ঘণ্টাখানেক আগেই দুই পরিবার আলোচনা করে সিদ্ধান্তটা নিয়েছে। মেজবাহানর আঙুলের মাপ নিয়ে আংটিটি কেনা হয়েছে। আকসার ডাক পড়ল ড্রয়িং রুম থেকে। ও একদম চুপচাপ, কোনো কথা বলছে না, কারো দিকে তাকাচ্ছেও না। মনের মধ্যেও অজস্র দ্বিধাদ্বন্দ্ব চলছে। তাকে কাউকে মুখ ফুটে কিছু বলতে পারছে না, বললেই বা কি ভাববে। সব কিছুই এত তাড়াহুড়ায় হয়ে যাচ্ছে যে আকসা নিজেই দ্বিধা পড়ে গেছে। ওর মনে হচ্ছে অন্তত আংটি বদলের আগে মেজবাহানের সাথে একবার আলাদা করে কথা বলে নিলে ভালো হতো, কিন্তু সেরকম সময়ে বা পরিস্থিতি কোনোটাই পাওয়া গেল না তৎক্ষণাৎ। ছোট খালা এসে এক প্রকার ধরে বেঁধে ওকে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে সোফায় মেজবাহানের পাশে বসিয়ে দিলেন। মেজবাহান একটা ব্লু রঙের শার্ট এবং ব্ল্যাক ফর্মাল প্যান্ট পরিহিত, হাতে একটা সিলভার শেডের রিস্টওয়াচ। চুলগুলো বসায় থাকার কারণে সামান্য কিছুটা বড় হয়েছে, যদিও ভালোভাবে লক্ষ্য না করলেও বোঝার উপায় নেই। অবশ্য আকসার চোখে পড়েছে শুরুতেই। ওর আর চোখে মেজবাহানকে দেখছে, তবে মেজবাহান ওর দিকে একবারও ফিরে তাকিয়ে দেখছে না। আকসা আশেপাশে দেখলো সবাই কথা বলায় ব্যস্ত, হইচই হচ্ছে খুব। ওদের দিকে এই মুহূর্তে খেয়াল নেই কারো। এই সুযোগে ও চাপা স্বরে মেজবাহানকে ডাক দিল, মেজবাহান। আকসা ডাক শুনতেই মেজবাহানের পাশে ফিরে তাকালো একবার। এই প্রথম আকসাকে শাড়ির পরিস্থিতিতে অবস্থায় দেখল। মেরুন রঙের শাড়ি, ফর্সা শরীরে কৃষ্ণচূড়ার ন্যায় ফুটেও আছে যেন। ঠোঁটের গাঢ় মেরু লিপস্টিক আর চোখে হালকা কাজল। এক হাতে ডজন খানেক কাচের চুড়িগুলো মাথায় তোলার শাড়ি আঁচলের নিচে ঢাকা পড়েছে। কিছু চুল গলার পাশ থেকে বেরিয়ে সামনের দিকে এসে বুকের ওপর ছড়িয়ে আছে। মেজবাহান একবারও বেশি তাকিয়ে দেখল না আকসাকে। পর মুহূর্তে চোখ নামিয়ে নিল। আকসা ও মনোযোগ আকর্ষণ করতে পেরে এবার জিজ্ঞেস করলো, আপনি কি ফ্যামিলির প্রেসারে এই বিয়েতে রাজি হয়েছেন? না তো কেন? মেজবাহান ভ্রু কুঁচকে কথাটা বলল। আকসা আরও কিছু বলতে চাইছিল, কিন্তু সে সুযোগ আর পেল না। ওর আম্মু আর হবু শাশুড়ি গিয়ে সেই আংটিটি ধরিয়ে দিল আকসা আর মেজবাহানের হাতে। ঈশা বেগম ছেলেকে বললেন, আকসার হাতে আংটি পরিয়ে দাও আব্বু। মায়ের কথা শুনে আকসার বাঁধা হাতে অনামিকার আঙুলে আংটি পরিয়ে দিল মেজবাহান। এতটুকুই দ্বিধাতক্তি করল না। এদিকে আকসাকে বলার পর আংটি পরাতে গিয়ে হাত কাঁপতে লাগলো ওর। বুকে ধুকভুক করতে লাগলো। মন এবং মস্তিষ্কের দ্বিধাদ্বন্দ্বের মাঝে আটকে যেতে লাগলো বারবার। অনেক কসরত করার পর অবশেষেও মেজবাহানের হাতে আংটি পরাতে সক্ষম হলো। আংটি পরিয়ে ওর মেজবাহানের দিকে তাকালো। মেজবাহান সামনে দিয়ে তাকিয়ে আছে। লোকটা যে কি করছে, কি চায়, কিছুই বুঝতে পারছে না আকসা। কথাও ভালোভাবে হলো না, আর মুখে দেখে তো কিছু বোঝার উপায় নেই। আকসার আম্মু মিষ্টি নিয়ে আসলো। নিজ হাতে হবু মেয়ের জামাইকে মিষ্টি মুখ করিয়ে দিতে হাসি মুখে বললেন, আজ কিন্তু মিষ্টিকে না করা যাবে না বাবা। নাও তোমরা তোমার শ্বশুরবাড়ির হাতের মিষ্টি করো। আজ মেজবাহান মিষ্টি খেতে না করল না। হবু শ্বশুরের কথার সামান্য ভদ্রসূচক হাসি দিল। আকসা হবু শ্বশুরবাড়ির সবাই বিদায় নিয়েছে সন্ধ্যার পরপরই। তারা যাওয়ার আগে আলোচনা হয়েছে আগামীকাল বা পরশু ঘরোয়াভাবে গায়ে হলুদ, এর পরের দিন বিয়ে। আয়শা বেগমকে তারা নিষেধ করেছিল বেশি প্রেশার না নিতে, তবুও আয়শা বেগম তাকে জানিয়েছে মেয়েকে যেহেতু একবার উঠিয়ে দেবে,
তাই ছোটোখাটো করে হলেও বিয়ের আয়োজন করবেন। গায়ে হলুদ ঘরোয়াভাবে হলেও বিয়েটা আয়োজন করা হোক। তাই তো আজ থেকে আকসাদের বাড়িতে উৎসবের আমেজ লেগেছে। আগামীকাল বিকেলে আকসা এবং মেজবাহানের বিয়ের কেনাকাটা করা হবে। দুই পরিবার একসাথে মিলেই শপিংয়ে যাবে। আকসা আত্মীয় স্বজনের সবাই একে একে আসতে শুরু করেছে। পাশের বাসার মানুষেরাও এবং ভাড়াটিয়ারাও এসে দেখে যাচ্ছে ওকে। হই হুল্লোড় এবং বিয়ের আমেজ চলছে বেশ। তবে আকসার সামনে কোনো আমেজ নেই। মেজবাহানের সাথে স্পষ্ট করে কথা বলা হলো না ওর। কথা না বলা পর্যন্ত শান্তিও পাচ্ছে না। কি করা যায় সেটা ভাবছে। বেশি চিন্তা করলে আকসার ঘুম পায়চারি করে আর দাঁত দিয়ে নখ কাটে। এই মুহূর্তে সেটাও করছে। হঠাৎ ওর একটা বুদ্ধি আসলো মাথায়। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে বড় ভাইয়ের ঘরে গেল। ইরফান বসে ল্যাপটপে মুভি দেখছিল। আকসা ভেতরে ঢুকেই চটপটে গলায় ভাইয়াকে বলল, ভাইয়া তোমার মেজর বন্ধুর নাম্বারটা দাও তো। হঠাৎ এসে আকসা বলা এহেন কথা শুনে ইরফান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, নাম্বার দিয়ে কি করবি? কথা বলবো। আকসা সোজাসাপটা জবাব শুনে ইরফান আর কিছু বলল না। আকসাকে নাম্বার বলতেই ওর ফোনে ডায়াল করে নিয়ে নিজের রুমে চলে গেল। মেজবান তখন বাইরে শাহাবুদ্দিন চাচার টানের দোকানে এসে বসে বন্ধুদের নিয়ে। ক্যাডেট কলেজের সব বন্ধুরা ডিফেন্স জয়েন করেননি। এদের মধ্যে অনেকেই ব্যবসা করেছেন, অনাহয় অন্য চাকরি। মেজবান রাজশাহীতে ফিরে বন্ধুদের সাথে বেশি সময় কাটায়। আজও সন্ধ্যায় বাসায় আসা মাত্রই এর বন্ধু কল দিয়ে পুরনো আড্ডাস্থলে যেতে বলল। মেজবান সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছে। বন্ধুদের সাথে নানান কথাবার্তা আর হাসি ঠাট্টা চলছিল। হঠাৎ মেজবাহানের বিয়ের কথা শুনেছে ওরা। ওদিকে ইনভাইট করা হয়েছে। মেজবাহানের বিয়ে করেছে বলে ওরা ওকে খেপাচ্ছিল। বন্ধু মহলের এখন পর্যন্ত একমাত্র মেজবাহান আর ইরফানই সিঙ্গেল। এবার তো মেজবাহানও বিয়ে হয়ে যাচ্ছে। রাকিব ওকে বলল, দোস্ত তুই তো গেলি রে, দিল্লি লাড্ডু খেয়ে বুঝতে পারবি জীবনটা কতটা বেদনাময়। আমরা খেয়ে এখন পস্তাচ্ছি। আসলে মাঝে হাসি রোল পড়ল। মেজবান বন্ধু মহলে বরাবরই একটু চুপচাপ এবং ভদ্র সরলে। ও এই বিষয়ে তেমন কোনো কথা বলল না। হঠাৎ মেজবানের ফোনে রিংটোনে বেজে উঠতে ওর ফোনে বের করে দেখলো আননোন নাম্বার থেকে কল এসেছে। এখানে হইচই হচ্ছিল বলে ও উঠে কিছুটা দূরে নির্জল জায়গায় গিয়ে কল রিসিভ করে জিজ্ঞেস করলো, কে? আসসালামু আলাইকুম। আমি আকসা বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি বলো। আপনার সঙ্গে কিছু কথা ছিল। বলে ফেলো। দেখা করা যাবে আপনার সাথে? সামনাসামনি বললে বেশি ভালো হতো। আপনি কি দেখা করতে পারবেন আগামীকাল? ইয়া শিওর। কোথায় দেখা করব সেটা আকসা বলে দিল। মেজবাহান ওকে বলে কল কেটে দিল। মেজবাহানের কণ্ঠস্বর তো স্বাভাবিক। কি মনে হলো আকসার কাছে? তাহলে কি মেজবাহান স্বেচ্ছায় এই বিয়েতে রাজি হয়েছে? পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প সীমান্তরেখা, লেখিকা ঝিলিক মল্লিক। পর্ব 5 চলবে।